अथ प्रथमोऽध्यायः। धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समुपेतायुजुत्सवः मामका पाण्डवश्चैव किमकुर्वत सञ्जय। सञ्जय उवाच दृष्ट्वा तु पाण्डवानीकं व्यूढं दुर्योधनस्तदा आचार्यम् उपसंगम्य রাজা বচনমব্রবীৎ। বন্ধুরা, আপনারা শুনছেন 91.2 FM রেডিও সুন্দরবন। সাথে আমি আছি আরজে রিয়া, এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন গুণী মানুষের সাক্ষাৎকার আপনাদের সামনে তুলে ধরি। এবং আমাদের সাথে আজও আছেন একজন বিশিষ্ট মানুষ। তিনি সংস্কৃত অধ্যাপক মাননীয় অতনু মোদক মহাশয়, কিন্তু আমাদের সকলের প্রিয় অতনুদা। আমরা অতনুদা নামেই তাকে চিনি। দাদা, আপনাকে 91.2 FM রেডিও সুন্দরবনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। নমস্কার দাদা। প্রথমেই বলবো, সংস্কৃত আমরা কেন পড়ব, মানে স্কুলে ছাত্রছাত্রীরা কেন পড়বে, কিসের জন্য পড়বে, এর তাৎপর্য কী, ভূমিকা কী, সেই সম্পর্কে যদি আপনি কিছু বলেন আমাদের শ্রোতা বন্ধু। আচ্ছা, বেশ প্রথমেই যে বিষয়টা বলবো যে পৃথিবীর প্রাচীনতম ভাষাগুলির মধ্যে সংস্কৃত ভাষা অন্যতম একটা প্রাচীন ভাষা। এবং আমরা অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান কালচার বলতে যেটা বুঝি, প্রাচীন ভারতীয় সংস্কৃতি, সেই সংস্কৃতির ধারক বাহক হলো এই সংস্কৃত ভাষা। এবং অন্যান্য ভাষাগুলো কিন্তু সংস্কৃত ভাষা থেকে অনেকখানি এসছে। আমরা সংস্কৃতে দর্শনশাস্ত্র পড়ি, তো সেই দর্শনশাস্ত্রের যে তত্ত্বকথার কচকচনি শুধুমাত্র নয়, বিশ্বকে শিখিয়েছে কিভাবে শান্তি দিতে হয়, কিভাবে একটা সমৃদ্ধ জীবন যাপন করা যায়। আসলে দর্শনের কথাগুলো যাপনের কথা বলে। অতীত ভারতবর্ষের মুনি ঋষিরা শিখিয়েছেন কিভাবে একসঙ্গে চলা যায়, সমানিব আকুতি, এরকম একটা বিষয় আমাদের আছে। ফলে সংস্কৃত আমাদেরকে জানতে হবে, কারণ প্রাচীন ভারতীয় সংস্কৃতি বুঝতে গেলে, আমাদের সেই সমাজচিত্রকে ধরতে গেলে আমাদেরকে সংস্কৃত ভাষা অবশ্যই জানতে হবে। আর একটু কথা বলি যে সংস্কৃত শুধুমাত্র ভাষা নয়, সংস্কৃত একটা সাহিত্যও বটে, ঠিক আছে। এইবার এই ভাষার জায়গাটাকে যদি আমরা খুব ভালো করে ধরতে পারি, যে কথাটা আপনি বললেন যে স্কুল লেভেলে আমরা যদি একটু ভালো করে ভাষাটা শিখিয়ে নিতে পারি, একদম ইনটিউশনাল প্রসেসে। অনেকে সংস্কৃতর জায়গাটা ভয় পায়। আসলে সংস্কৃতটা হচ্ছে একটা ভাষা, দেবনাগরী হচ্ছে তার স্ক্রিপ্ট। যেমন ইংরেজিটা হচ্ছে ভাষা, রোমান হচ্ছে তার স্ক্রিপ্ট। বাংলা হচ্ছে ভাষা, তেমনি বাংলা হচ্ছে তার স্ক্রিপ্ট। ঠিক তেমনি সংস্কৃতটা হচ্ছে একটা ভাষা, আর দেবনাগরী হচ্ছে তার স্ক্রিপ্ট। তো ভাষাটা যদি আমরা শিখে নিতে পারি, তাহলে আমার বিশ্বাস একটা উইন্ডো খুলে যাবে। আমি সংস্কৃতটাকে ভারত বিদ্যা বলি, ইন্ডোলজি। তো একটা জানলা খুলে যাবে, সেই জানলা দিয়ে গোটা বিশ্বকে সে অন্যভাবে দেখতে পারবে। ফলে সংস্কৃত পড়তেই হবে ভারতবাসীকে তথা গোটা বিশ্বকে। খুব ভালো লাগলো দাদা শুনে। দাদা, কালিদাস সম্পর্কে যদি কিছু বলেন, কবি কালিদাস সম্পর্কে। আচ্ছা, বেশ। কালিদাস সম্পর্কে তো আমরা অনেক কথাই জানি বা আমরা পড়ি। তো কালিদাসের লেখা মহাকাব্য আছে, কালিদাসের লেখা গীতিকাব্য আছে, কালিদাসের লেখা নাটক রয়েছে। আমরা যদি মহাকাব্যের জায়গায় যাই, কুমার সম্ভব আছে, রঘুবংশ রয়েছে। আমরা যদি গীতিকাব্যের জায়গায় যাই, ঋতু সংহার আছে, ঠিক আছে। সেখানে আমরা 6টা ঋতুর যে সমাহার, সেটা আমরা দেখতে পাই। আমরা যদি নাটকে যাই, মালবিকাগ্নিমিত্রম বিক্রমবর্ষীয়ম তো আছেই, তার সাথে অভিজ্ঞান শকুন্তলম। সংস্কৃত পড়েননি অথচ অভিজ্ঞান শকুন্তলমের নাম শোনেননি, এটা হতে পারে না। আমরা ম্যাকবেথকে যে আসনে রাখতে পারি, আমরা সংস্কৃতে আমাদের অভিজ্ঞান শকুন্তলম নাটকটাকেও আমরা কিন্তু সেই আসনেই রাখতে পারি। একটা কথা বলা হয় যে কাব্যেষু নাটকম রম্যম,
কাব্যের মধ্যে নাটক শ্রেষ্ঠ, তত্র রম্যা শকুন্তলা, সেখানে শকুন্তলা নাটকটা শ্রেষ্ঠ। তত্রাপি চ চতুর্থ অঙ্ক, তার মধ্যে চতুর্থ অঙ্ক শ্রেষ্ঠ, ইয়ত্র ইয়াতি শকুন্তলা, যেখানে শকুন্তলা শ্বশুর বাড়ি যাচ্ছে সেই জায়গাটা শ্রেষ্ঠ। ফলে কেউ যদি একটা পরিপূর্ণ নাটক পড়তে চান তাহলে তাকে অভিজ্ঞান ও শকুন্তলম পড়তে হবে। শুধুমাত্র অভিজ্ঞান শকুন্তলম নয়, শুধুমাত্র কালিদাস নয়, এই জায়গাটায় আমরা নিজেদেরকে আবদ্ধ রাখবো না। আমরা যদি পাণিনির কথা বলি, ব্যাকরণ শাস্ত্রে, একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি, তো আমরা দেখব যে কি অসাধারণভাবে, আমার তো খুব মনে হয় যে একটা মানে হাই রেজুলেশন ক্যামেরা দিয়ে তদানীন্তন সমাজের একটা ছবি তোলবার চেষ্টা করেছেন। তার যে গ্রামার সেটা অত্যন্ত সায়েন্টিফিক এবং খুব সিস্টেমেটিক ওয়েতে সেটা চলছে আর কি, ঠিক আছে। দর্শন শাস্ত্রের কথা তো বলেছি যে দর্শন শাস্ত্রটা আমাদেরকে একটা জীবনযাপনের একটা অভ্যাস তৈরি করে। আমি খুব মাঝে মধ্যেই বলি যে সংস্কৃত স্টুডেন্টদেরকে না খুব সহজে আইডেন্টিফাই করা যায়, কারণ তারা শান্তি, সমৃদ্ধি, এই জায়গাটাকে তারা খুব পছন্দ করে, তাদের মধ্যে একটা বিনম্রতা সেই জায়গাটা কাজ করে। আসলে সংস্কৃত তো গুরু শিষ্য পরম্পরা, একটা শ্রদ্ধা সম্পর্ক, তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে সহজেই আইডেন্টিফাই কিন্তু করা সম্ভব, খুব সহজেই। ব্যক্তিগতভাবে দাদা আমি আপনার ছাত্রী, আপনার কাছে পড়াশুনো করে এসেছি আমি। তো আমরা যখন আপনার কাছে পড়াশুনো করতাম সেই সময় আপনি মেঘদূতটা এত সুন্দরভাবে বলতেন গল্পের আকারে যে আমাদের ওখানেই মুখস্থ হয়ে যেত, আলাদাভাবে মুখস্থ করার প্রয়োজন মনে পড়তো না। তো দাদা আমাদের শ্রোতা বন্ধুদের যদি আপনি ঠিক ওইভাবে একটু শোনান। আচ্ছা বেশ। মেঘদূতের বিষয়টা হচ্ছে কোনো এক যক্ষ, সে তার কর্তব্য কর্মের অপরাধে সে প্রভু কুবেরের দ্বারা শাস্তিপ্রাপ্ত হয় এবং সে শাস্তিপ্রাপ্ত হয়ে অলকাপুরী থেকে তাকে রামগিরি পর্বতে একটা বছরের জন্য তাকে নির্বাসন দেওয়া হয়, ঠিক আছে। কশ্চিৎ কান্তা বিরহ গুরুনা স্বাধিকার প্রমাত্তাহ, ঠিক আছে। সেই মানুষটা তার বিলাভেডকে ছেড়ে একটা বছরের জন্য যখন সে অবস্থান করে রামগিরি পর্বতে, তখন আস্তে আস্তে কালে বাড়ি ধরাম, এখনো যেমন বর্ষা হচ্ছে অযোধ্যায়, এরম বর্ষা আসলো এবং বর্ষার মেঘ আসলো এবং মেঘকে যক্ষ বলল যে তুমি কি আমায় আমার বার্তাটা হচ্ছে সকুশলময়ী প্রবৃত্তিম, নিজের ভালো থাকার বার্তাটা, আমি ভালো আছি, এই বার্তাটা আমার প্রিয়া সকাশে পৌঁছে দিতে পারেন। তো সেই ভালো থাকার বার্তা নিয়ে মেঘ চলতে শুরু করলো এবং অবশেষে তার প্রিয়া সকাশে বার্তাটা পৌঁছে দিল এবং যক্ষ প্রিয়া সে যক্ষের জন্য অপেক্ষা করছিল। আসলেই কালিদাস এক জীবন দর্শনের প্রতীক। আমরা যদি দেখি কালিদাসের নাটক বা অন্যান্য জায়গাগুলোতে অভিশাপ বৃত্তান্ত আছে। আসলে আমরা বিশ্বাস করি ভীষণভাবে কর্তব্য বোধ, এটা কিন্তু একটা বিশাল জায়গা। আমরা যদি কর্তব্যে অবহেলা করি, আপনি খেয়াল করে দেখবেন অভিজ্ঞান ও শকুন্তলম, সেখানে বারবারই অভিজ্ঞান শকুন্তলমের কথা চলে আসে প্রসঙ্গক্রমে। সেই অতিথি সেবার কাজে ব্যস্ত ছিল, কিন্তু আশ্রমের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে এই অতিথি সেবা। সেই অতিথি সেবা সে দায়িত্ব পালন না করে সে কিন্তু ওই দুষ্যন্তের কথা চিন্তা করছিল, তাই তাকে অভিশাপটা পেতে হয়েছিল। ঠিক তেমনি এই যে যক্ষ, আপনি যেটা বলছিলেন যে মেঘদূতমের জায়গায়, সেই যক্ষ সেও কিন্তু তার কর্তব্য কর্ম ছিল একটা, সেই কর্তব্য কর্ম সে অবহেলা করে সে তার স্ত্রীর চিন্তা করছিল, তাই তাকে কিন্তু অভিশাপ পেতে হয়। এমন অজস্র উদাহরণ রয়েছে, যেমন আমরা রঘুবংশে পাই রাজা দিলীপ, সেও তার কর্তব্য কর্ম না করে সে ফিরে আসছিল মর্তে আর কি, সেখানেও কিন্তু সুরভি কর্তৃক সে অভিশপ্ত হয়, ঠিক আছে। ফলে আমাদের একটা মূল্যবোধ তৈরি করে দেয় কালিদাসের রচনাগুলো। আগে হচ্ছে কর্তব্য প্রিয়, কর্তব্যবোধ, তারপরে অন্য কিছু, এটা আমাদেরকে মানতে হবে। তাৎক্ষণিক সময়ের জন্য মনে হয়েছিল ফিরে গিয়েছিলাম আবার সেই ক্লাস 11-12-এ, আপনার ছাত্রী আর আপনি আমার শিক্ষক। খুব ভালো লাগলো দাদা আপনার সাথে এতটা সময় কাটিয়ে, এবং অনেক অনেক ধন্যবাদ আপনাকে দাদা আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। শুধু এইটুকু কথা বলবো শেষে
যে সংস্কৃত সম্পর্কে একটা কথা বলা হয় যে সংস্কৃত মৃত ভাষা, তো শুনতে বড্ড হাস্যকর লাগে আমার। এই কারণে বলছি, এখনো পর্যন্ত ভারতবর্ষের বুকে আমি একদম স্ট্যাট ধরে বলতে পারি যে 7টার উপর গ্রাম রয়েছে। তো যেমন কর্ণাটকের মাট্টুর বলে একটা গ্রাম রয়েছে, যেখানে মানুষরা আজও কিন্তু সংস্কৃত ভাষায় কথা বলেন। আজও 2011 সালে, যদি আমি খুব ভুল না করি, একটা আদমশুমারি হয়েছিল, সেখানে মানুষ 24,821 জন মতন হবে সংখ্যাটা, তারা দাবি করেছিলেন তাদের প্রথম ভাষা সংস্কৃত, এবং প্রায় 23,60,000 মতন মানুষ দাবি করেছিলেন তাদের দ্বিতীয় বা তৃতীয় ভাষাটা হচ্ছে সংস্কৃত। আমার বিশ্বাস আজও যদি 2025-এ এই আদমশুমারি হয়, একটা সেন্সাস হয়, তাহলে এই সংখ্যাটা অনেক বেড়ে যাবে। কারণ সুরভারতী বা সংস্কৃত ভারতীর মতন জায়গাগুলো প্রচুর কাজ করছেন তারা, এখন প্রচুর রেডিও চ্যানেল হয়ে গেছে। হ্যাঁ, ফলে সংস্কৃত ভাষাটা একটা সময় আবারও এই মুখে মুখে প্রচলিত হবে। ফলে যে ভাষায় এখনো সাহিত্য চর্চা হচ্ছে, যে ভাষায় মানুষ এখনো কথা বলছেন, সে ভাষা কখনো মৃত ভাষা হতে পারে না। এটাই একটা বার্তা দেওয়ার। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্বে, তো শেষটা আরও সুন্দর করার জন্য দাদা আপনি যদি কিছু শ্লোক আমাদেরকে শোনান, যেটা আমরা শুনতাম মন্ত্রমুগ্ধের মতন, এবং এখনকার যে ছাত্রছাত্রীরা তারাও আশা করি আপনার কাছে মন্ত্রমুগ্ধের মতো শোনে। বেশ, আপনি অভিজ্ঞান ও শকুন্তলমের কথা বারবার বলতেন, তো সেই অভিজ্ঞান ও শকুন্তলমের যে নান্দি পাঠ, সেই নান্দি পাঠ দিয়েই আমি একদম শেষ করছি। কালিদাসের ইষ্ট দেবতা মাহেশ্বর। ইয়া সৃষ্টি শ্রেষ্ঠুরাদ্যা বহৌতি বিধিহুতং, ইয়া হো বীজার্চ হোত্রী যেদে কালং বিদত্তা, শ্রুতি বিষয় গুণা ইয়াস্তি তবাপ্য বিশ্রম জামাহু সর্ব বীজ প্রকৃতিরিতি, ইয়া প্রাণিনো প্রাণবন্ত প্রত্যক্ষুয়াভিপ্রপন্নস্তন বিরবতু বস্তুয়া বিরিষ্টুয়া বিরিশঃ। খুব সুন্দর, খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ দাদা, আমাদেরকে অসংখ্য এতটা সময় দেওয়ার জন্য। আপনাদের চ্যানেলকেও আপনাকেও ধন্যবাদ, আমাকে সংস্কৃত নিয়ে বলবার কিছু সুযোগ করে দেওয়ার জন্য আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর শ্রোতা বন্ধুরা, আমরা অনুষ্ঠানটা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে পরবর্তী কোনো একটি সুন্দর অনুষ্ঠান নিয়ে। আর ততক্ষণে আপনারা সাথে থাকুন, শুনতে থাকুন 91.2 FM রেডিও সুন্দরবন। নমস্কার।